আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পত্রপত্রিকার যে খবর সেই খবর অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং আলোচিত সমালোচিত নেতা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। গণভোট চাঙ্গে উঠেছে, চাঙ্গে তুলে দিয়েছে বিএনপির যেরকম সাতঘাটের পানি খাওয়া ইউনুস এবং জামাতে ইসলাম গণভোটে যাইতে বাধ্য করছে, এবং গণভোটের সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটিয়েছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি ইলেকশন ক্যাম্পেইন শুরু করলেন সিলেট থেকে, এবং একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন। কিন্তু তিনি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চান, কিন্তু গণভোটে তিনি ভোট চান না। একদিন নিশ্চয়ই প্রকাশ হবে যে কোনো একটা হুমকি ধুমকি ছিল কিনা এরকম, যে তারেক রহমান যদি হার পক্ষে ভোট না চায় তাহলে জামাত নির্বাচন থেকে সরে যাবে বা জামাত যাবে না নির্বাচনে, অথবা ইউনূস সরকার ক্ষমতা নিয়ে প্রস্তান্তর নিয়ে টাল্টিবাল্টি করবে, এরকম প্রেক্ষাপট কিনা যায় না। তবে তারেক রহমান বাধ্য হয়ে এসে খুব সাবলীল ভাবে জীবনে একবারই মানে এই পর্যন্ত একবারই তিনি গণভোটে হার পক্ষে ভোট চেয়েছেন। আর এখন তো পুরোই পুলটি, ওই যে সাতঘাটের পানি খাওয়াইছে, এখন এবার আসো আমার হাতে, এবার চাবিকাঠি, এবার স্পষ্ট জানায় দিচ্ছে। আইনমন্ত্রীও বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মূলত বিএনপির এই যে সংবিধান সংস্কার হ্যান ত্যান সোকল্ড আগের ঐক্যমত্য, এগুলোর মূল মুখপাত্র কি পার্সন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। তিনিও বলছেন যে এই গণভোট এটা অকার্যকর হয়ে গেছে, এটা নিয়ে আর এখন বলা বলির কিছু নাই, এবং এটার কি কি প্রবলেম আছে আমার ধারণা যে সংসদে বিএনপি একদম ফাটায় ফেলবে। জামাতে ইসলামী যতই কাউমাও করুক, আলটিমেটলি গণভোটে সে ফাইনালি গণভোট নিয়ে যে সংসদ ছেড়া দিবে, এমপিত্বের মজা ছেড়ে দিবে, তেমন হবে না। এসব নিয়ে এখন আমাদের সামনে একটা আয়োজনে বলা হচ্ছে গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, উঠবে না সংসদে উঠবে না, আর পাশ হবে কোত্থেকে? গণভোটের অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি, ফলে অধ্যাদেশটি আগামী 12 এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বিএনপি বলেছে অধ্যাদেশ ব্যবহার করে গণভোট হয়ে যাওয়ায় ভবিষ্যৎ ব্যবহার না থাকায় অধ্যাদেশটি পাশের প্রয়োজন নেই। এতে 12 ফেব্রুয়ারি গণভোট অবৈধ হবে না। সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামায়াত। গণভোট অধ্যাদেশ ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের অন্তত 15টিতে নিয়ে সরকারি ও বিরোধী দল একমত হয়নি। সরকারি দল মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশে পরিবর্তন আনতে চায়, এতে আপত্তি করে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামাতে ইসলামী। রোববার রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা সূত্রে এই তথ্যগুলো এসছে। আগামী 2 এপ্রিল কমিটি প্রতিবেদন দেবে সংসদে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে উত্থাপন করা হয়। পরবর্তী 30 দিন অর্থাৎ 12 এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে অনুমোদিত না হলে সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ফলে গণভোট, এটা মাঝখান দিয়ে রাষ্ট্রের এতগুলা টাকা গচ্ছা গেল শুধু ইউনূস সরকারের বিলাসিতা, তার এক গোয়েমের কারণে, এবং সেখানে জামাতের সমর্থন। এখন গণভোট থাকবে না। জুলাই সনদের ভবিষ্যৎ, আমরা কি ধরে নিতে পারি যে জুলাই সনদের ভবিষ্যৎটা অনেকটা গণভোটের মতো হচ্ছে? কারণ যেটা হবে এটা বিএনপির ইচ্ছা অনুযায়ী, বিএনপির 31 দফা অনুযায়ী হবে। এরপরে আদালতে আছে জুলাই সনদ নিয়ে মামলা, সেটা যদি বাতিল হয়ে যায়, ওই যে একটা সোকল্ড দায় মুক্তি, ইনডেমনিটি, সেটাও তখন বাতিল হয়ে যাবে না? তখন খেলা আরো জমবে না? একজন দারোয়ান পুত্র সিদ্দিক নাজমুল ওরফে কালামাগুর 6 মাসের ভেতরে এমন কোন আলাউদ্দিনের চেরাগ পেয়ে গিয়েছিলেন যিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। এই সেই নাজমুল যে কিনা আজকে 6 দিন 7 দিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিচ্ছে যে কাকে সেক্রেটারি বানানো যায়। উনি প্রতিদিন 6 থেকে 8 জন করে নাম দিচ্ছেন, এবং তাদের মধ্যে কাকে আপনাদের পছন্দ সেটা আপনাদেরকে বলার জন্য বলছে। আর আপনি সবাই ঝাঁপিয়ে পড়ে নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আমাদের চয়েসফুল নাম দিচ্ছি। কথা হচ্ছে যে ভাই, নাজমুলকে কে দায়িত্ব দিয়েছে? এই কালা মাগুর, এই শুয়োরটাকে দায়িত্বটা কে দিয়েছে? একে আওয়ামী লীগের কাণ্ডারি। আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল কমিটির একজন সাধারণ সম্পাদক বা সেন্ট্রাল কমিটির
সভাপতি যারা থাকে ছাত্রলীগের, তারা তাদের দায়িত্ব পালনের পরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের ভালো ভালো পদে চলে যায়। সে জায়গায় নাজমুল কোথাও যাইতে পারে নাই, এবং সে তার সভাপতিত্বের পদের শেষ অংশ বাংলাদেশ থেকে পূরণ করতে না পেরে সে লন্ডন চলে এসেছিল। আসেন আগে একটু নাজমুলের নর্মাল একটু পরিচয়টুকু জানি। তো এই নাজমুল সিদ্দিকের জন্ম কিন্তু 1985 সালে জামালপুর জেলায় তার জন্ম। তারা দুই ভাই আর এক বোনের সংসার। তার বাবা মানে নাজমুলের পিতা, উনি ছিলেন জামালপুরের খাদ্য গুদামের একজন নাইট শিফটের গার্ড, ক্লাস 8 পাস, 8ম শ্রেণী পাস অনলি, নাইট গার্ড ছিলেন। ছেলে জন্মগ্রহণ করেছেন। এরপরে নাজমুল সেখানে জামালপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় জামালপুর আশেক মাহমুদ কলেজে। সেইখান থেকে তিনি পাশ করার পর 2003-04 বর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ, যেটা এখন সবসময় বলি না আমরা, যে এই যে শেখ হাসিনার অবদান, এই যে মাদ্রাসার ছাত্ররা এসা ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এই উর্দু বিভাগ মানে সেই ফেলটুস বিভাগেই ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে কালামাগুর তো ধান্দালবাজ, টোটাল ধান্দাবাজ। সেই ধান্দাবাজি কইরা সে যা সূর্য সেন হলের মোটামুটি একটা পদপদবিতে প্রভাবে আসেন। এরই মধ্যে ছাত্রলীগের কিছু নেতা, দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে পড়েন। তাকে ইউজ করা হয় প্রথমে রমনা বটমূল বা রমনা পার্কের আশপাশের চাঁদাবাজির দায়িত্বে। সেই চাঁদাবাজি করতে করতে আস্তে গিয়ে ছাত্রলীগের বিভিন্ন পদবিতে আসেন। আপনারা সবাই জানেন, সার্জিস, হাসনাত সবই তো ছাত্রলীগ ছিল, সেরকমই নাজমুল্লাহ ছিল। পদবিতে আসেন, আসার পরপরই 6 মাসের মাথায় সর্বপ্রথম ওনার বাবার একজন নাইট গার্ড থেকে সরাসরি খাদ্য পরিদর্শকের জন্য মিনিমাম ডিগ্রি পাস সার্টিফিকেট লাগে, সেটারও দরকার নেই। নাজমুলের বাপ থেকে কোথা থেকে খাদ্য পরিদর্শক থেকে সরাসরি ইয়েতে চলে যায়, কোথায় খাদ্য পরিদর্শকের ইয়েতে চলে যায়। নাজমুল সাহেব ঢাকা শহরে থাকেন, ঢাকা শহরে বিশাল বাড়ি, সেই বাড়ি ভাড়া হচ্ছে যে 50,000 টাকা। তিনি যে বাড়িতে থাকতেন ছাত্রলীগ করা অবস্থায়, তিনি যে বাড়িতে থাকতেন সে বাড়ির ভাড়া হচ্ছে 50,000 টাকা, এবং উনি সেখানে কাটাইতে থাকেন। কিন্তু মূলত আসলে নাজমুলের অর্থনৈতিক দুর্নীতির যে সমস্যা শুরু হয় সেটা হচ্ছে যে নাজমুল এরপরে বাংলাদেশ এটা ফার্মার্স ব্যাংকের পরিচালক হওয়ার জন্য 2011 সালে এ বেটা 27তম 2011 সালে নাজমুল কিন্তু 27তম কাউন্সিলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়। আর ঠিক এর 1 বছর পরেই ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হিসাবে, 1 বছরের মাথায় ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হয়ে যান। ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হওয়ার জন্য 10 লক্ষ শেয়ার কিনেন, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে, ফেস ভ্যালু 10 লক্ষ শেয়ার মানে যে 1 কোটি টাকা। কোথায় পেলেন একজন নাইট গার্ডের পুত্র? কি এমন করলেন? ওই যে আপনার এই সার্জিস এরা তো কইছে যে এরা বই লেখছে, কেউ নন মেট্রিক, সে বই লেখছে, কেউ টকশোতে যায়া, এটাও সেই রকম 1 কোটি টাকা জোগাড় হয়। এই অবস্থায় উনি আবার প্রেমে পড়ে যান আরেক মেয়ের। সেই মেয়ের সাথে লটর পটর, সেই মেয়েকে ঢাকা গুলশান 1-এ শেষ পর্যন্ত 2টি ফ্ল্যাট কিনে দিতে বাধ্য হন। এই নাজমুল শুধু ফার্মার্স ব্যাংকের নেই, নাজমুল তার চাচা, তার ভাইদেরকে বিভিন্ন ব্যবসা ধরাইয়া দেন, বিভিন্ন ব্যবসা, এবং সে দুর্নীতি তার এমন মাত্রায় পৌঁছেছিল যেটা আমাদের প্রধানমন্ত্রী কান পর্যন্ত ছিল। এবং সে থাইল্যান্ড, ওই সময় থেকে থাইল্যান্ড এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে, মানে টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে যেত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার বিরুদ্ধে প্রচুর নিউজ হয়েছে, মানব জমিন থেকে ইত্তেফাক থেকে শুরু করে আপনার ওই যে এই আঞ্চলিক পত্রিকা, হেন কোনো পত্রিকা নাই যেই পত্রিকায় এই নাজমুলরে নিয়ে নিউজ হয়নি। সমস্ত নিউজগুলো এখনো খুঁজলে পাবেন। 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত সিরিজ নিউজ হয়েছে এই বেটার উপর। এই বেটা এরপরে ওখানকার এই চাঁদাবাজি মাদাবাজি করে তার অনেক সহায় সম্পত্তি, যে বিল্ডিং, তার যে বিশেষ বিল্ডিং, নাজমুল প্লাজা, নাজমুল অমুক, এগুলো আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, আপনারা ছবি দেখেন, আমার ছবিগুলো দেখেন, এগুলোতে আপনারা বুঝবেন তার সম্পদ। ময়মনসিংহ জেলায়
তিনি 500 বিঘা জমির মালিক। নাজমুল কোত্থেকে এত পয়সা? তিনি এখন ব্রিটেন থাকেন। ব্রিটেনে উনি এসেছেন আপনার বিজনেস ভিসায়, যে বিজনেস ভিসা নিতে 2 লাখ পাউন্ড, 2 লাখ পাউন্ড জমা দিয়ে বিজনেস ভিসা নিতে হয়। এখন 1 পাউন্ড যদি এই মুহূর্তে 167 টাকা চলে, ওই সময় যখন নাজমুল ছিলেন তখন ছিল 150 টাকা করে পার পাউন্ড। তা হইল আপনার প্রায় 3 কোটি টাকা। টাকার অভাব নাই আমার কাছে, এইটা দিয়ে এসেছেন। এরপরে উনি এই মুহূর্তে উনি থাইল্যান্ডে 33টি কটেজের মালিক। কেউ যদি থাইল্যান্ডে যান, পাতায়া বিচের কাছে 33টি কটেজের মালিক। ওই কটেজগুলোতে চামড়ার ব্যবসা হয়, পয়সা দেখেন। এই নাজমুল সাহেব এইখানে লন্ডনে বেথেনাল গ্রিন নামে একটা জায়গা আছে, সেখানে ওনার বিশাল অফিস, রেঞ্জ রোভার গাড়ি চালান। ওকে, গাড়ি এখানে যে কেউ চালাইতে পারে। দুইটা বাড়ির মালিক, একটা সেন্ট্রাল লন্ডনে, একটা অন্য জায়গায়। সেন্ট্রাল লন্ডনের বাড়িটা আবার ফ্রিহোল্ড মানে বুঝেন? ফ্রিহোল্ড মানে হচ্ছে যেটাতে আর কোনো দেনা নাই ব্যাংকের কাছে। 4 বছরের মাথায় উনি ফ্রিহোল্ড করে নিয়েছেন। সেই 4 বছর কখন? 2020-এর আগেই তিনি ফ্রিহোল্ড করেছেন। 2018 সালে না আপনার জননেত্রী শেখ হাসিনা যখন ইংল্যান্ডে এসেছিলেন, তখন ইংল্যান্ড আওয়ামী লীগের একটা মিটিংয়ে নাজমুল বক্তৃতা দিতে আসছে, তখন নেত্রী রাগ হয়ে গিয়েছিলেন, সে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে ইংল্যান্ডের রানী এলিজাবেথ যখন মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে সেখানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এসেছিলেন, যে হোটেলে ছিলেন, সেই হোটেলের সিকিউরিটির যে দায়িত্বটা ছিল সেটা আমরা যে কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশনে কাজ করি সেই কোম্পানির কাছে পড়েছিল। এবং আমার ওই সময় ছুটি থাকার কারণে আমাকে রিকোয়েস্ট করেছে, আমি সেই হোটেলে আমি সিকিউরিটির দায়িত্বেই ছিলাম। শুধু আমি না, এরকম প্রায় আমরা 70 জনের মতো ছিল। এটা স্পেশাল একটা সিকিউরিটি ফোর্স, যেটা আপনার এখানে কোনো হোটেলে কিন্তু 1জন বা 2জন সিকিউরিটি থাকে, কিন্তু এরকম যখন রাষ্ট্রপ্রধানরা আসে তখন বিশাল একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়, এটার জন্য নেওয়া হয়। সেইখানে নাজমুল প্রায় 4.5 ঘন্টা দাঁড়িয়েছিল, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এইটা আমাদেরকে আপার সাথে যারা আসছিল তারাই বলে দিয়েছিল, আপার নির্দেশ ছিল যে নাজমুল যাতে ঢুকতে না পারে হোটেলে, ঢুকতে দেওয়া হয়নি। সেই নাজমুল এখানে পরে এক মহিলা বিয়ে করছে, আরেক বাচ্চা। আচ্ছা ভাই, ওগুলো তার ব্যক্তিগত আর কোনো সমস্যা নাই। 1000 কোটি টাকা দুর্নীতি করা নাজমুল আজকে আসছে আওয়ামী লীগের কে সেক্রেটারি হবে একটা জরিপ করতে, আর আপনি আমরা সবাই সেই জরিপে হই হই রই রই বরকনে এলোই এই করছি। আপনারা যদি চান নাজমুলের এইখানে যেসব ব্যবসা বাণিজ্য আছে, কোন লিস্টে আছে, কিভাবে আছে, সব আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো ডকুমেন্টেশন সহ। আমি আমার এই যখন কথা বলছি আপনাদের সাথে, পেছনে যে পেজগুলো ঘুরছে এগুলো সব নাজমুলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতির কথাবার্তাগুলো। এই পত্রিকাগুলো আপনার এখনো, যে আপনার শুধুমাত্র গুগলে লিখুন কে এই নাজমুল, এতটুকু দিয়ে সার্চ দেন, সমস্ত পত্রিকার নিউজগুলা আইসা যাবে। এই নাজমুল 2024 সালেই বলছিল আওয়ামী লীগ নেতা নেত্রীরা এবং শেখ হাসিনা মাপ চাইতে হবে। তার এখন মূল অস্ত্র কি জানেন? তার মূল অস্ত্র, তারা কেউ কিছু বললে তারা এসে গালাগালি করা। আজকে আমার এই ভিডিও দেওয়ার পরে এমন হবে যে সে এই ভিডিওর তার বট বাহিনী লাগাই দিবে ধরার জন্য। কথা হচ্ছে যে 33টা কটেজের মালিক কিভাবে হলে নাজমুল? থাইল্যান্ডে তোমার আব্বার দিনের সম্পত্তি ছিল। নাজমুল, তুমি 3 কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ভিসা কোত্থেকে নিলে? তুমি তো একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, একদম গরিব ঘরের সন্তান। তোমার বাবা দারোয়ান ছিল, দারোয়ানের পুত্র, তুমি দারোয়ানের পুত্র। তুমি রমনা পার্কের ওখান থেকে কত 1000 কোটি টাকার চুরিং মাইটিং করছো। তোমার আমলে কত হাজার শিবির কর্মী ঢুকাইছো। কেন তোমাকে নেত্রী কোথাও রাখে নাই? কেন তুমি তোমার কমিটির পদ বাণিজ্য করার কারণে তুমি তোমার টার্ম শেষ করার আগে তোমার ইংল্যান্ড ভাইগে আসতে হয়েছে? এখনো কালামাগুর তুমি বক্তৃতা দাও। আর তোমারে যারা এখন সাপোর্ট করে, যারা বলে যেসব শুয়োরগুলা বলে যে তোমার পেজ ফলো দিতে, তোমার অমুক ফলো দিতে, সেই শুয়োরগুলোকে কত টাকা দিয়ে রেখেছ? এদের প্রতি নজর দেন আপনারা। এই কালামাগুরের ফিরিস্তি এখন যা বললাম, এইরকম যদি আমি বলতে চাই তো 4 ঘন্টা তো শেষ হবে না, কালামাগুরের শেষ হবে না। ওই যে বললাম বান্ধবী, কালামাগুরের ঢাকা শহরের সেই বান্ধবী যাকে গুলশান একে
দুইটা ফ্ল্যাট কিনে দিয়েছে, প্রয়োজনে তার ভিডিও বার্তা সহ আইনা দিব, তাকে সহ আইনা লাইভ করাই দিব আপনাদের সামনে, যদি নাজমুল চ্যালেঞ্জ করে আমার সাথে। যে নাজমুল আমার সাথে ডিবেটে আসবে, আসুক নাজমুল, বলবো। আর নাজমুলের বিরুদ্ধে দুদক দুর্নীতি দমন সংস্থাতে মামলা হয়েছিল 2019 সালে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে যত নিউজ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, সে যদি সত্যি হইতো, আপনি সেই নিউজগুলোর জন্য হাজার কোটি টাকার মামলা করেন নাই কেন? কেন ওত পেতে এখানে বসেছিলেন? কেন আপনাকে নেত্রীর মিটিংয়ে বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হয়নি? নেত্রী নিজে ওইটা খেপে গেছিল। সেদিন যারা ছিল ওই মিটিংয়ে অনেকেই জানে, জিজ্ঞেস করেন, আর যদি কেউ না জানে ভিডিওগুলো আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে। সেই নাজমুল এখন আসছে আওয়ামী লীগের কাণ্ডারি হইতে, তিনি অনেক কিছু বুঝান। নেত্রী আপনি যদি ডাকেন আমি এখনই যাব না, নেত্রী বারবার বলেছে তুই যাস না কেন? নাজমুলের ওইটা যারা চুষতে থাকেন তাদের বলি যে নাজমুল্লার পাল্লায় পড়েন না। এ নাজমুল না, এরকম আরো 10-12 জন আছে, প্রত্যেককে নিয়েই একটা করে ভিডিও করব। যে মুক্তিযুদ্ধে হিন্দুদের শহীদের তালিকায় হিন্দুদের সংখ্যাটা কম এবং সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, বেশি বিপজ্জনক অবস্থায় ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। শুধু হিন্দু না, সংখ্যালঘু যত সম্প্রদায় রয়েছে, কোনো সন্দেহ নেই যারা আওয়ামী লীগের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তারাও নির্যাতিত নিপীড়িত ছিলেন, কোনো সন্দেহ নেই। এবং আপনি অপ্রিয় হলেও একটা সত্য কথা বলেছেন, যে এই দেশের 99% হিন্দু তখন শরণার্থী হয়ে গিয়েছিল। তবে একটা বিষয় কিন্তু আমার আপত্তি আছে, ধর্ষণের সংখ্যার দিকে একটা হলেও কিন্তু মুসলমান বেশি। এটা আমার গবেষণা। আমি খুলনায় একজন পাক হানাদার বাহিনীর যে রক্ষিতা ছিল তার সাথে দেখা করেছিলাম। এটা আমার ফেসবুকে আজ থেকে 6-7 বছর আগেই লেখা আছে। তার কাছে আমি গিয়েছিলাম, কোনোভাবেই তার মুখ খোলানো যায় নাই। অদ্ভুত ব্যাপার, আমাকে কি বলেছিল জানেন? কয় আমি বেঁচে থাকতে যদি সরকার পরিবর্তন হয়ে যায় তখন আমার কি পরিণতি হবে? তুমি যে আমার কাছে আসছিলা বাবা। সে আমাকে কোনো কথা বলে নাই, যদিও অল্প কিছু বলেছিলেন, কিন্তু সাক্ষাৎকার দেন নাই, সামনে আসেন নাই। তিনি বলেছেন, আমি বলছেন এগুলো যদি আমি লিখি, আমি না করবো, আমি বলি নাই, তোমার বলি নাই আমি। ঠিক আছে, আমি আমার বরিশালের এক বন্ধু ছিল, তিনি আমাকে, বড় ভাই এবং বন্ধু, তিনি আমাকে তাকে পরিচয় করে দিয়েছিলেন। তার বাড়ির পাশেই তার বাড়ি। আমাকে বলছে ফরিদ এটা কিন্তু এই। আমি বললাম দাদা এর সাথে আমার পরিচয় করে দিতে হবে, আমি তার সাথে কথা বলতে চাই। তারপর তার ভাগ্নি, তার সাথে একটা খাতির ফালাইলাম। উনি তো চালাক মানুষ, বুঝেন নাই, বুঝে ফেলছিল আমার উদ্দেশ্য। প্রথমে অনেকে ভাবছে যে আমি তার ভাগ্নির সাথে হয়তো প্রেম করতে যাচ্ছি, আসলে তা না। আসলে আমার উদ্দেশ্য ছিল তার ভাগ্নির মাধ্যমে তার কাছে পৌঁছা। ঠিক আছে, এবং তার কাছে এই তথ্য না। পরে আমার একদিন বলছে যে, মানে আমাকে তিনি, তার ভাগ্নি আমার মামা, আমার ভাইয়া ডাকলো, তিনি আমারও, আর ওই ওই হিসেবে তিনি আমার ভাই বলছেন যে ছোট ভাই তুমি কোন উদ্দেশ্যে আসছো আমি বুঝতে পারছি। আমি তো, আমার মুখ থেকে কথা বের করা যাবে না, কারণ তুমি তো দূরের কথা, বড় বড় সাংবাদিক দেশি বিদেশি আসছে, আমি বলি নাই, মুখ খুলি নাই। চিন্তা করে দেখেন কি ভয় তার কাজ করেছে, যে কি ভয়ঙ্কর। এবং দেখেন তার কথা সত্য হয়ে গেল আজকে। এখন তিনি বেঁচে আছেন কিনা আমি জানি না। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনি ঠিকই বলেছেন, এই দেশের অধিকাংশ মুসলমান, হিন্দু, সনাতনীরা এবং সংখ্যালঘুরা ভারতে আশ্রয় নেয়, যার কারণে আপনার এইখানে ধর্ষণ করার কারা বাকি থাকে? বাকি থাকে যারা মুসলমান। সেই জন্য আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ওই একটা মুক্তিযুদ্ধের ব্যাপার একটা গল্প আছে, কয় বুলবুলি নিয়ে আসো। বুলবুলি মানে মেয়ে মানুষ। বলছে বুলবুলি আনো, কয় বুলবুলি তো নাই, সব পালাই চলে গেছে। কয় তোর ঘরে বুলবুলি নাই? কার ঘর এটা? মুসলমানের ঘর। সবচাইতে দুঃখজনক কি জানেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির স্ত্রীকে একবার বলা হয়েছিল, এটা আমি কোন বইয়ে পড়েছিলাম আমার মনে নাই, এটা যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন সবাই তো জানেনি, এবং যারা বিদগ্ধ পাঠক তারা তো জানেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ভিসির ওয়াইফরে যখন জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনি একটু, আপনার সাথে পাক বাহিনীদের পরিচয় আছে, তাদের গিয়ে একটু বলেন তারা যেন এত অত্যাচার নির্যাতন নারীর উপর না করে। সেই ভিসির ওয়াইফ বলেছিলেন, দেখেন সর্বোচ্চ শিক্ষিত মানুষের ওয়াইফ, তিনিও শিক্ষিত, তিনি বলেছিলেন পাক বাহিনীরা আসছে, বউ ছাড়া এরা থাকবে কেমনে একা? আলাপ শুনছেন? এরকম নির্মম। তাহলে অশিক্ষিত বর্বর যারা আলবদর রাজাকার ছিল তারা কি করেছে গ্রামে? আল সামসারা কি করছে? ভয়াবহ ব্যাপার। তো তখন এই মুসলমানরাই ধর্ষণ হয়েছে, এটা মুসলমানরা লজ্জায় স্বীকার করে না। কিন্তু এই যে এত পাক বাহিনীর, মানে পাকিদের পেয়ারা পাকিস্তানি হওয়ার কারণে বোঝা যায় যে আসলে ধর্ষণ বেশি হয়েছিল। যেমন আমি একটা উদাহরণ দিয়ে থাকি, যে আমার একজন মাসি ছিল, তিনি আমাকে বলেছিলেন, তিনি নিজে আমাকে বলেছিলেন, আমার ঘনিষ্ঠ একজনের মা, তিনি এক জায়গায় তার নামও বলে ফেলেছিলাম, পরবর্তীতে বলেছিল এটা তার নামটা বলা ঠিক না, তাই নামটা আবার আমি উল্লেখ করলাম না। এই তো কিছুদিন আগে তার পরিচয় দিয়ে দিয়েছিলাম আমি। যাই হোক, তিনি আমাকে বলেছেন যে ফরিদ আমরা যখন বাবা চলে গেলাম ভারতে, যখন যুদ্ধের পর ফিরে আসছি, তিনি সচ্ছল পরিবারের
এবং শিক্ষিত এবং একটা সরকারি কর্মকর্তার স্ত্রী। তাই কেউ যদি উল্টা বোঝেন কাজ হবে না। ঠিক আছে? তিনি একজন, আবারও বলি, বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, সেই সময়ের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার স্ত্রী তিনি, এবং তিনি সচ্ছল মানুষ, তার বাপও জমিদার, তিনিও জমিদার, তার সন্তানরাও জমিদার। যাই হোক, এমন না যে তিনি পয়সার জন্য বলবেন, এটা আবার কেউ মনে করেন না। যাই হোক, তিনি আমাকে বলেছেন যে ফরিদ, আমরা যখন চলে গেলাম ভারত থেকে ফিরে আসলাম, সব আমার আশেপাশের মা খালারা, চাচিরা, মাসিরা, পিসিরা, মানে মানে মুসলমানদের কথা বলতেছে, কারণ হিন্দুরা তো চাচি চাচি বলে না, খালা বলে না, তারা মাসি পিসি বলে। কয় আমাদের জড়ায় ধরে একান্ত, কয় তোরা তো চলে গেছিলি, বাইসে গেছস, আমরা রক্ষা পাইলাম না। আমি ঘরে বাপ ভাইরে ঘরের বাইরে রেখে পাক ভাইনিরা আমাদের ঘরে আমাদের নিয়ে থাকতো। এটাই অপ্রিয় হলো সত্য ইতিহাস। এটাই বাংলাদেশের ঘরে ঘরে সত্য ইতিহাস। যার জন্য মুসলমানরা এটা এমনি নারী ধর্ষণকে মানুষ স্বীকার করতে চায় না। এই যে এখন এই মুহূর্তে, আপনি কি জানেন, এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগের যারা, তাদের পাইকারি ধর্ষণ করতেছে। এগুলো আমি ৬ মাস পরে, মানে অর্থাৎ এই ইউনূস সরকারের ৬ মাস পরে থেকে এটা বলে আসতেছিলাম, মানুষ বিশ্বাস করে নাই। পরে মানুষ বিশ্বাস করা শুরু করেছে। মানুষ এটা স্বীকার করতে চায় না। আর ৭১ তো আরো করবে না। এইদিকে মুসলমানেরা ধর্ষিতার সংখ্যা মুসলমানদের বেশি। কিন্তু নিহত, হত্যা হওয়া, খুন হওয়া, শহীদ হওয়ার সংখ্যা হিন্দুরা বেশি। এটা বললেই দেখবেন সবার গায়ে চুলকানি ধরে। কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, কোনো সন্দেহ নাই ওই পোস্টের তো সংখ্যা তো আর আমার কাছে দলিল নেই। আমি বলেছিলাম ৩০ লাখ যদি শহীদ হয়ে থাকে, তার মধ্যে ২০ লাখ হিন্দু ছিল। ওরে বাবা! মানে ২-১ জন কলকাতার হিন্দুরাও চিৎকার চেঁচামেচি শুরু করছে, আর চিঙ্কুবাম মিলেমিশে চিৎকার শুরু করেছে। এই সংখ্যা সঠিক না, কই পাইলাম, এটা কোথায় পাইলাম, তথ্য কোথায় পাইলাম, ইত্যাদি ইত্যাদি। যেমন ওই যে আলবদর রাজাকাররা বলে ৩০ লাখ কেমনে মারা গেছে, ৩ লাখ মরছে। আর ভারতের এক বাম ছিল, নাম ছিল তার আরে কি বসু যেন, ভুলে গেলাম নামটা এখন, তিনি এখন আমেরিকায় থাকেন। নেতাজি সুভাষ বসুর নাতি নাকি ভাতিজি, তিনি বলেছেন বাংলাদেশে নাকি মানুষ মরছে ২৫,০০০। এই অরুন্ধতী রায় আরেক বাটপার চিঙ্কুমাম, এই অরুন্ধতী রায়ও বলেছে বাংলাদেশে নাকি পাক বাহিনীরাও ৭১ কোনো হত্যা করেনি। এই অরুন্ধতী রায়কে পৃথিবীতে যেখানে আমি পাবো কোনোদিন মুখোমুখি হইলে দেখা যাবে সেই দিন। এই অরুন্ধতী রায় বাংলাদেশে যদি কোনোদিন আসে, আমার সাথে দেখা হয়, এটা তো বাংলাদেশে ঢুকতেই দিব না। এবং আমার সাথে যেদিন দেখা হবে, চিন্তা করে দেখেন, এই চিঙ্কুমামদের আম্মা খালা হয় এই অরুন্ধতী রায়, যে বলেছে নিঃশর্ত ভাবে আমি ইরানের পক্ষ নিলাম। এই চিঙ্কুবাম অরুন্ধতী রায় বলেছে বাংলাদেশে ৭১ পাক বাহিনীরা কি বাংলাদেশে মানুষ মারে নাই। এখন তো শেফুদার মতো গালি দিতে ইচ্ছে করে, এই জন্য মাঝে মাঝে শেফু হওয়া দরকার, গালি দিতে ইচ্ছা করে মাঝে মধ্যে। চিন্তা করে দেখেন কত বড় পথ। সে কি অশিক্ষিত? সে তো মুসলমানও না, সে তো পাকিস্তানেও থাকে না, ভারতের নারী, একজন বুকার পুরস্কার প্রাপ্ত, যার বই আমরা দ্য গড অফ স্মল থিংস, এই বইটা কতবার যে পড়েছি। আরে বাবারে বাবা, কত আমরা খুশি হইলাম, আমাদের এই উপমহাদেশে একজন পুরস্কার পেয়েছে। এই বদমাইশ জেনে বুঝে এরা মিথ্যা কথাটা বলো বাংলাদেশে নাকি পাক বাহিনীরা, এটা তো পাকিস্তানিরাও কোনোদিন বলে নাই। এই কথাটা কোনোদিন পাকিস্তানিরাও বলে নাই যে পাক বাহিনী বাংলাদেশ অত্যাচার করে না ৭১। সেটা অরুন্ধতী রায় ভারতের এই চিটিং এটা বলেছে, এই চিটার বলেছে, এই চিটার শিক্ষিত লোকটা বলেছে। শিক্ষিত হইলেই কিন্তু সে সৎ হবে, তার প্রমাণ, তা শিক্ষিত হইলেই যে সৎ হয়, হতে পারে না, তার প্রমাণ হচ্ছে বদরুদ্দিন উমর আর হচ্ছে এই যে অরুন্ধতী রায়। একটা তো মারা গেছে। এরা এরকম বদমাইশ হয়ে থাকে জেনে বুঝে। তো আপনি যেটা বলেন, এইখানে যে আমাদের এটা স্বীকৃতি দিতে আমরা লজ্জা পাই, কারণ যদি আমরা স্বীকৃতি দেই হিন্দুদের অবদান বেশি, তাহলে হিন্দুদের অধিকার দিতে হবে। সেটা তো বাংলাদেশের মানুষ দিবে না, বাংলাদেশের মানুষ সেটা দিতে রাজি না, এমনকি খোদ আওয়ামী লীগ দিতে রাজি না। অপ্রিয় হলেও এই কথা সত্য, আওয়ামী লীগের সবাই না, অনেকেই দিতে রাজি না। বাংলাদেশে একটা মাত্র ব্যক্তি, বাংলাদেশে এ পর্যন্ত একটা মাত্র ব্যক্তি বলেছিলেন যে কোনো একদিন যদি বাংলাদেশে হিন্দুরাও যেন প্রধানমন্ত্রী হয়, একজন মাত্র ব্যক্তি বলেছিলেন, একজন। তার নাম কি জানেন? সজীব ওয়াজেদ জয়। সেদিন থেকে তাকে আমি বুঝতে পারছি এই লোকটা অনেকদিন আগে এটা বলেছিলেন। এর জন্য শাকা চৌধুরী তারে ধুয়ে মুছে দিত। এই যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী শাকা চৌধুরী যার ফাঁসি হয়েছে, এই শাকা চৌধুরী সজীব ওয়াজেদ জয়কে তুলোধুনো করে ফেলতো তখন, এই বক্তব্য দেওয়ার কারণে। শুধু বলেছিল যে বাংলাদেশে হিন্দুরাও একদিন প্রধানমন্ত্রী হোক, এটা তিনি চান। এর জন্য দেখবেন বিএনপি, জামাত, এমনকি আওয়ামী লীগের লোক মনক্ষুণ্ণ হয়েছিল। অদ্ভুত ব্যাপার। হিন্দুদের অধিকার নিয়ে দেশে কথা বলা খুব কঠিন কাজ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাংলাদেশে আপনি হিন্দুদের পক্ষে কথা বলবেন, বাংলাদেশে আপনি ইসরায়েলের মানবাধিকার নিয়ে কথা বলবেন। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক কাজ। আপনার রাজনৈতিক কেরিয়ার, আপনার চাকরির কেরিয়ার, আপনার ব্যবসার কেরিয়ার, আপনার সকল কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি সেটা বলি এবং বলবো, যেটাও বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের নাগরিক হয়ে বা বাংলাদেশের যে বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের সামনে
এই ইসরায়েল প্রসঙ্গে কথা বলা আরো বিপজ্জনক। এখানে আপনার পক্ষের লোক আপনাকে ধরবে, আপনার পরিবারের লোক আপনাকে অ্যাটাক করবে না জেনেই। কিন্তু তাদের ইসরায়েলের কথা আসলেই তারা প্রথমে তার বিপক্ষে চলে যায়। কেন? কি কারণ? কারণ হচ্ছে যে ইসরায়েল নাকি গণহত্যা চালায়। আমি যদি তাদের প্রশ্ন করি, এই পৃথিবীতে পাকিস্তান বেশি মুসলমান মেরেছে না ইসরায়েল? জবাব দিবে না, তখন ইনিয়ে বিনিয়ে ওই দিক চলে যাবে। আমি যদি প্রশ্ন করি, সৌদি আরব যে ইয়েমেনে 5 লক্ষ মানুষ মেরে ফেললো, দুবাই যে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললো, তখন আপনার মানবতা কোথায় ছিল? তখন বলবে, বামপন্থীরা বলবে আমি এটা জানি না, তখন আর জানে না, ওইটা আর জানে না। মানে ওই যে বাংলাদেশের বামপন্থীরা যেমন ভারতে গিয়ে, বাংলা ভাষীরা ভারতে গিয়ে সেকুলার হয়ে যায়, তাদের সব মনে থাকে তাদের দাদার কি ছিল, নানার কি ছিল, নানির কি ছিল, নানার কি ছিল, দাদের কি ছিল, মাসি পিসির কি ছিল, কোন ঘরে কয়টা গরু ছিল, কোন পুকুরে কয়টা মাছ ছিল, কি মাছ ছিল, রং কি, সব মনে আছে, কোন গাছে কয়টা ফল ছিল, সব মনে আছে। শুধু মনে নাই কি কারণে তিনি বাংলাদেশ ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে গেছেন, এই কথাটা শুধু মনে থাকে না। ঠিক তেমনি ইসরায়েল গণহত্যাকারী, এটা খুব মনে থাকে তাদের। কিন্তু ইসরায়েলের পাশের দেশ সৌদি আরব যে ইয়েমেনের লক্ষ লক্ষ মুসলমান হত্যা করলো, ওইটা তখন বলে ওটা তো শিয়া মেরেছে, ইয়েমেনিরা তখন শিয়া হয়ে যায়। দুবাই কিছুদিন আগে মারলো, যেটা সৌদি আরব প্রটেস্ট করেছে, ওইটা বাংলাদেশের মানুষ জিজ্ঞেস করলো, আমরা তো জানি না, এটা ভারতীয় ষড়যন্ত্র। আপনি যখন বলেন যে চীনে যে মুসলিম কমদের, উইঘুর কম মুসলিমদের, তাদের যে নামাজ পড়ার জায়গায় নামাজ পড়লে জেল হয়, কোরআন পড়লে জেল হয়, তারপর শুকরের গুস্ত খাওয়ানো হয়, তারপর নাচানো হয়, মসজিদের ভিতরে নাচ গান করানো হয়, মসজিদগুলোকে পাবলিক টয়লেট বানিয়েছে, তখন দেখবেন এই ব্যাপারে না 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 না, এটা ভারতের ষড়যন্ত্র, এটা ভারতের বয়ান, এটা খোদ ভারতের লোক আমাকে বলেছে যে এটা নাকি ভারতের বয়ান, এই নিউজটা নাকি ভারতের। কিন্তু এটা চায়না সরাসরি বলেছে, ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। পৃথিবীর কোন রাষ্ট্র এই কথা বলে, খোদ আমেরিকায় কথা বললে সেই প্রেসিডেন্ট টিকে থাকতে পারতো না। ভারতের নরেন্দ্র মোদী বললে তখন বাংলাদেশে বামপন্থী হিন্দু যারা আছে তারাই মিছিল শুরু করে দিত, মুসলমানদের তো আলাপই নাই। ইসরায়েল নিয়ে আপনি বাংলাদেশের কথা বলা কঠিন হয়ে যাবে আপনার জন্য, তাদের যেন মানবাধিকার থাকতে নাই। ইসরায়েল হলো সেই জাতি যারা হাজার হাজার বছর যাবৎ নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে তারা পৃথিবীতে টিকে আছে, এবং সঠিকভাবে টিকে আছে সারা পৃথিবীতে। তাদের যে আবিষ্কার সারা পৃথিবী, এই যে আজকে আপনি ইউটিউবে কথা বলতেছেন কার, ফেসবুকে কথা বলতেছে কার, এই যে আরেকটা দেখেন, বাংলাদেশের যত অস্ত্র এখন ব্যবহার করে, গোয়েন্দা অস্ত্র, যেগুলো দিয়ে যে আপনার আমার ইউটিউব চ্যানেল খেয়ে ফেলে, যেটাতে আপনার আমার অবস্থান নির্ণয় করে, যেটাতে আপনার আমার কথা ট্র্যাক করে, যদি আমরা গোপন কিছুই বলি না। আমাদের গোপন কিছু বলার দরকার নাই, আমরা তো প্রকাশ্যে বলি যা বলার। আমাদের এই কথাগুলো রেকর্ড করে, গোপন কথা, আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের টেলিগ্রাম, এগুলো আড়ি পেতে থাকে, আমাদের ফোনে আড়ি পেতে থাকে দেশে বিদেশে। এই যে আড়ি পাতা যন্ত্রটা কার? ইসরায়েলের। কে না জানে, কে না জানে, হয়তো সরাসরি কিনে নেয়, ভয় হয়ে গেছে, কিন্তু এই টাকার, এই ফেসবুক টাকার, ইউটিউব টাকার, ইমেল টাকার, ইহুদিদের। এইবার আর কোনো কথা নেই। কোকা কোলা বয়কট করো, কিন্তু ফেসবুক বয়কট করবে না। এই ফেসবুক ইউটিউব থেকে কামাই করে খাবে তারা, কিন্তু তারপর তারা ইসরায়েলকে গালি দিবে। ইসরায়েলকে নিয়ে তারা যে এত অস্থির, এখন এই যে আপনি যে প্রশ্নটা শুরুতে বললেন, সে প্রশ্নের প্রথম কাউন্টার হচ্ছে যে ইরান 60,000 থেকে 80,000 মানুষকে হত্যা করেছে তাদের আন্দোলন ঠেকাইতে, সরাসরি হত্যা করেছে, আর 1200 নারীকে পিটিয়ে মেরে ফেলেছে আন্দোলনে। নারীরা মাথায় কাপড় না দিলে তাদের জেলে নিয়ে মাথায় পিটিয়ে পিটিয়ে ধর্ষণ করে করে মেরে ফেলতো। তখন এই মানবাধিকার বাদীরা কোথায় ছিল? ইরান 145টা সৈন্যের উপর হামলা করছে, বিমান হামলা, এর জন্য হাই হোসেন শুরু করেছে। 1200 নারীকে যে পিটিয়ে মেরে ফেললো, কোথায় ছিল বাংলাদেশের মানবাধিকার কর্মীরা? কোথায় ছিল তখন ইসলাম প্রেমীরা? কোথায় ছিল তখন এই বামপন্থীরা? কোথায় ছিল কমিউনিস্ট পার্টিরা? তখন তাদের খুঁজে পাবেন না, তখন একটাকেও খুঁজে পাবেন না। শেখ হাসিনা, তাদের ভাষায় 2000 লোক মারা গেছে, মারছে তাদের ভাষায়, শেখ হাসিনা ফ্যাসিস্ট। তার মধ্যে আবার 500 কিন্তু ফিরে আসছে, জিন্দা ফিরে আসছে। কেউ বেহেশতের হুরিদের অত্যাচারে ফিরে আসছে, কেউ কবর আযাবের ফেরেশতাদের অত্যাচারে ফিরে আসছে, কেউ বেহেশতের গেলমানদের নিয়ে, গেলমান এবং হুরিদের নিয়ে যে বালাখানা ছিল সেখানকার এত এত আনন্দ, সেটার ভোগ করতে তার ভালো লাগে না, আবার পৃথিবীতে ফিরে আসছে 500। তাহলে রইল বাকি 1500। তাই 1500 জনের শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু খোমেনি 60,000 মারবে, এই ব্যাপারে তাদের কোনো কথা নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খোদ আওয়ামী লীগের লোকও আবার সেই খোমেনির সমর্থন করে, এবং তারা খোমেনির সাথে শেখ হাসিনার তুলনা করে। কত বড় বেকুব হলে শেখ হাসিনা আর খোমেনির সাথে তুলনা করা যায়? খোমেনি হলো একটা আল্ট্রা ফ্যাসিস্ট, তার কাজই হচ্ছে ফ্যাসিজম করে ক্ষমতায় থাকা, হত্যার মাধ্যমে ক্ষমতার পুলিশি রাষ্ট্র। বাংলাদেশ কি পুলিশি রাষ্ট্র ছিল?
আরে ভাই, আপনি তো আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের সমালোচনা করতে পারছেন, ওইখানে খোমেনির বিরুদ্ধে খোমেনির বিরোধীদের লোক সমালোচনা করতে পারবে, আর পক্ষের লোকদের গায়েব করে দিবে। সে খোমেনির সাথে শেখ হাসিনার তুলনা। যাই হোক, সেটা হলো যে ইসরায়েল যখন মানবাধিকার লঙ্ঘন করে সারা পৃথিবী চেঁচামেচি করে। ইরান, আপনি ইসরায়েলের বিরোধিতা করার 100 কারণ থাকতে পারে, আপনি আমেরিকার বিরোধিতা করার 100 কারণ থাকতে পারে, থাকে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ইরানের পক্ষে আপনি নিবেন কোন কারণে, কোন আক্কেলে? শুধুমাত্র মার্কিন বিরোধিতার জন্য? যদি তাই হয় তাহলে আমেরিকার ভিসাটা নিজের ক্যান্সেল করেন।